প্রেমিক হয়তো অনেক সময় স্বামী হয়ে ওঠে, কিন্তু স্বামী কি কখনো প্রেমিক হয়ে উঠতে পারে? অভ্র যে ছেলে মানুষকে ভালোবেসে চন্দ্রা বিয়ে করেছিল, সেই ছেলে মানুষই বিয়ের পর চন্দ্রার অসহ্য হয়ে উঠেছিল। ডিভোর্সের পর নতুন করে জীবন শুরু করেছে চন্দ্রা। আজ সে সবই পেয়েছে, দায়িত্ববান স্বামী, ছেলে। তবুও মধ্য ৪৫-এ পৌঁছে দীর্ঘ ২০ বছর পর অভ্রকে দেখে আজও কেন বুকের ভিতরটা হু হু করে ওঠে চন্দ্রার। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজ আমি আপনাদের পড়ে শোনাব সুচিত্রা ভট্টাচার্যের লেখা কাহিনী ৪৫ বছর বয়স। চন্দ্রা মোটেই ভালো নেই। আজকাল সে টের পায় একটা হালকা বিষণ্ণতা যেন তাকে জড়িয়ে আছে দিনভর, হেমন্তের বিকালের কুয়াশার মতো। অথচ চন্দ্রার তো এমনটা হওয়ার কথা নয়। যা যা আঁকড়ে ধরে একজন ৪৫-এর রমণীর মনে সুখের বোধ সঞ্চারিত হয়, সবই তো চন্দ্রার করায়ত্ত। দায়িত্ববান স্বামী, বাধ্য ছেলে, নিজস্ব সাজানো গোছানো ফ্ল্যাট, ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ, কি নেই তার? চন্দ্রার শরীর স্বাস্থ্য রীতিমতো ভালো। জ্বরজারি সর্দি কাশির বাইরে তেমন কোনো রোগব্যাধিও ধরেনি তাকে এখনো। মধ্যবয়সী দুঃখবিলাসী গৃহে আবদ্ধ নিঃসঙ্গ গৃহবধূও তাকে বলা যাবে না, কারণ সে চাকরিও করে একটা। অফিসে যে তাকে নাকে দড়ি দিয়ে খাটায়, এমন অপবাদও কি চন্দ্রা দিতে পারে? সেখানেও তো ফাঁকিবাজটাই কাজ। হাসি যাই মাইনে পাই, এমন চাকরিতে কতটুকুই বা পরিশ্রম। তবু চন্দ্রা ভালো নেই, কিছু ভালো লাগে না তার, কিছু না। টিভি দেখতে না, গান শুনতে না, আড্ডা মারতে না, হৈ হৈ করতে না। ভালো না লাগার এক জটিল আবর্তে সে যেন ঢুকে পড়েছে, বেরোনোর পথ পাচ্ছে না। সকালবেলা বিছানা ছাড়তে আলস্য, যদিও বা উঠল, কারোর সঙ্গে কথা বলতে বিরক্তি। প্রভাতী চায়ের কাপের ঠোঁট ছুঁয়ে তৃপ্তি নেই, কাগজে চোখ বোলাতে ইচ্ছে করে না। সুবিমল কি বাজার আনলো তা দেখতেও অনীহা। রান্নার জন্য মানিকের মাকে নির্দেশ ছুটতেও ফুটতে চায় না স্বর। সারাটা সকাল কি হুড়ুম দুরুমি না চলে বাড়িতে। একজনের অফিস রওনা হওয়ার তারা, তো একজনের স্কুল। বাপ ছেলের হল্লাগুল্লাতেও চন্দ্রার ঘোর ঘোর ভাব কাটে কই। বরং তাকে বেরোতে হবে স্মরণে এলেই বুক শ্রাবণের মেঘে ছেয়ে যায়। আবার অফিস না থাকলেও বিচিত্র এক অবসাদে কষাটে মেরে থাকে মন। কি যে হলো চন্দ্রার! আর কিছুকাল পরে জরায়ু যে চিরনিদ্রায় যাবে, এ কি তারই কোনো সংকেত, আগামবারতা? আজও সল্টলেকের বাজার প্রাঙ্গণে এসে ঘন ঘন হাই উঠছিল চন্দ্রার। কোন এক মন্ত্রী মারা গেছে কাল। অফিস তাই হাফ ছুটি হয়ে গেল। দলবেঁধে সিনেমা দেখতে গেল অনেকে। তাদের কাটিয়ে চন্দ্রা চলে এসেছিল এখানে। নতুন এই শপিং মলটার কাছেই তার বাড়ি, হাঁটা পথে মিনিট 10। ভেবেছিল এখানে খানিক সময় কাটিয়ে ফিরবে সন্ধ্যের মুখে মুখে। বদ্ধ হলে বসে পর্দার দিকে হাঁ করে তাকিয়ে থাকার যন্ত্রণাও পোহাতে হল না। ফাঁকা ফ্ল্যাটে নির্জনতায় ফিরে একা একা কড়িকাঠও গুনতে হল না। আলো ঝলমল পরিবেশে হেঁটে চলে বেড়ানো তাও মন্দের ভালো, কিন্তু এখানেও ঠিক চন্দ্রার পোষাচ্ছে কই। না, এই বিচ্ছিরি শুকরোগটাকে আর বাড়াতে দেওয়া উচিত নয়। নিজেকে শায়েস্তা করতেই বুঝি ঘুরে ঘুরে খান কতক জিনিস কিনে ফেলল চন্দ্রা। দুটো সুদৃশ্য রঙিন মোমবাতি, মাইক্রোওয়েভের টুকরোটাকরা কিছু বাসনকোসন, এক বাক্স পেপার ন্যাপকিন। মৃদু একটা সৌরভ আছে ন্যাপকিনে। গন্ধটা শুকতে শুকতে অলস পায়ে চন্দ্রা এসে দাঁড়িয়েছে এক ঘড়ির দোকানের সামনে। অন্দরে দেওয়াল জোড়া আয়না, ঝুলছে অজস্র বাহারি ওয়াল ক্লক।
প্রত্যেকটার আলাদা আলাদা সময়। কান পাতলে কাঁটার আওয়াজও যেন শোনা যায়। টিক 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 টিক। ঠিক তখনই মস্তিষ্কে জোরে ঝাঁকুনি। ঘড়ির দোকানের আয়নায় ও কার প্রতিবিম্ব? অভ্র না? উল্টো দিকের আইসক্রিম পার্লারে দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছে। প্রাথমিক অভিঘাতটুকু সামলে চন্দ্রার দৃষ্টি তীক্ষ্ণতর। অভ্র এখানে এলো কোত্থেকে? চন্দ্রা যতদূর জানত, অভ্র তো হায়দ্রাবাদের বাসিন্দা বহুকাল। যদি বা কাজকর্মে কলকাতায় এসেও থাকে, তার বাড়ি তো গড়িয়ায়। লবণ হ্রদের এই বাজারে এসে একা একা কী করতে এসেছে? নিশ্চয়ই শুধু আইসক্রিম খেতে নয়, কিছু কিনতে তিনতে আগমন। দূর অতীত, প্রায় আগের জন্মের কথা। তবু চন্দ্রার মনে পড়ল, মার্কেটিং অভ্রর দু চক্ষের বিষ ছিল, পারতও না। গেঞ্জি জাঙ্গিয়া পর্যন্ত কখনো স্বহস্তে কেনেনি। দায়িত্বটা ছিল অর্ঘ্যর মার ঘাড়ে, এবং বিয়ের পর চন্দ্রার। সেই কত যুগ আগে শেষ দেখা। চন্দ্রা ভুল করছে না তো? চন্দ্রা ঘাড় হেলাল অতি সন্তর্পণে, যেন কোনোভাবেই না অভ্রর সঙ্গে চোখাচোখি হয়ে যায়। তেরচা দৃষ্টি হেনে সিগন্যাল পেল মগজের। অভ্রই পটে। ছিপছিপে চেহারা ভারী হয়েছে সামান্য, মুখে ঈষৎ ফোলা ফোলা ভাব। তবে মাথা ভরা চুল এখনো একই রকম ঘন। মোটা লেন্সের ভেতর দিয়েও চোখ অসম্ভব রকমের উজ্জ্বল। হাবভাবেও বদল হয়নি এতটুকু। সেই আগের মতোই উদোমাদা ভঙ্গি, সেই লম্বা শরীরখানা ঝুঁকিয়ে বাচ্চাদের মতো চেটে চেটে আইসক্রিম খাওয়া, সেই বাহ্যজ্ঞান রহিত হয়ে দোকানের মধ্যিখানটাতে দাঁড়িয়ে থাকা। কে বলবে ওই লোকটা ৪৫ পেরিয়েছে? কানের পর্দায় ঘড়ির কাঁটার অস্পষ্ট ধ্বনি, চোখের তারায় ঝাপসা ঝাপসা ছবি। জামাই ষষ্ঠীতে চন্দ্রার বাপের বাড়িতে নেমন্তন্ন খেতে গেছে অভ্র। পাঁঠার নলি পড়েছে পাতে। দিদি, জামাইবাবু, বাবা, চন্দ্রা সবার খাওয়া শেষ। ডাইনিং টেবিল ছেড়ে উঠে পড়েছে। অভ্র বেহুশের মতো নলি ঠুকে চলেছে প্লেটে, আর মাঝে মাঝে সুরুত সুরুত করে টানছে। নতুন জামাইয়ের কাণ্ড কারখানা দেখে মা হাসবে না কাঁদবে ভেবে পাচ্ছে না। বাবারও তথৈবচ দশা। জামাইবাবু চোখের ইশারায় চন্দ্রাকে জিজ্ঞাসা করল, অভ্রর মাথার স্ক্রু ঢিলে আছে কিনা। দিদি ভ্রুকুটি হানল জামাইবাবুকে। সামাল দেবার জন্য চন্দ্রা তাড়াতাড়ি বলে উঠল, তোমাকে কি আর একটা হাড় দেবে? ওতে বোধহয় কিছু নেই। আছে আছে। অভ্র নির্বিকার। দেখো, শ্বাস এখনো পুরো বেরোয়নি। তোমরা দাঁড়িয়ে কেন? হাত ধুয়ে নাও। সেদিন বাড়ি ফিরে চন্দ্রা খুব বকাবকি করেছিল। অভ্র আমলই দেয়নি, যেন ভেবেই পায়নি ওই তুচ্ছ একটা ব্যাপারে অন্যের মাথা ব্যথা কেন। কী যে সব আজে বাজে অভ্যাস ছিল অভ্রর। প্রবল শব্দ তুলে চায়ের কাপে চুমুক দেয়া, চকাম চকাম আওয়াজ করে খাবার চিবানো, আত্মীয় স্বজনদের সঙ্গে খোশ গপ্পের মাঝে এরে তর্ক জুড়ে দিত যখন তখন। মতের না মিললেই যাকে তাকে যা নয় তাই বলে দিত। একবার তো চন্দ্রার বাবাকেই শুনিয়ে দিল, আমায় আলফাল বোঝাতে আসবেন না, আমি সব বুঝি। কি শিক্ষাই দিয়েছিল অভ্রর মা। ছেলেবেলায় বাপ মরেছে বলে আহ্লাদ দিয়ে দিয়ে কচি খোকাটি বানিয়ে রেখেছিল ছেলেকে। আর চন্দ্রার কপাল, সেই ছেলে মানুষই দেখেই কিনা মায়া জাগল মনে। দুম করে প্রেমে পড়ে গেল, বিয়েও পর্যন্ত করে ফেলল আগুপিছি না ভেবে। এই সময় কত বারণ করেছে বন্ধুরা। অনর্গল কানের কাছে বিনবিন করত, লালটু চেহারা দেখে ভুলিস না চন্দ্রা, ছেলেটা কিন্তু ১ নম্বরের ক্যালাস। কিন্তু চন্দ্রার যে তখন রোগ চেপে গেছে। দেখ না তোরা, ওকে আমি মানুষ করেই ছাড়ব। হায় রে, অভ্রকে সজুত করবে চন্দ্রা। একটা কু অভ্যাসও বদলাতে পেরেছিল অভ্রর। পারলে কি বিয়ের ২ বছর কাটতে না কাটতেই
সুতোটা ছিঁড়ে কুটি কুটি হয়ে যায়। আইসক্রিম শেষ। সেই পুরনো প্র্যাকটিস। টিপ করে বিনে কাপ ছুড়ল অভ্র এবং বাইরে ফেলল। চন্দ্রা ঝর্তি মুখ ফিরিয়ে নিল। হাঁটা শুরু করেছে। 5 পাও বুঝি যায়নি। ঘাড়ের কাছে গম গম গলা। কি ব্যাপার, দেখেও কেটে পড়ছ যে? অগত্যা চন্দ্রাকে থামতেই হয়। সরাসরি অভ্রর মুখের পানে তাকালো চন্দ্রা। অভ্র মিটিমিটি হাসছে। চন্দ্রাও জোর করে চিলতে হাসি ফোটালো ঠোঁটে। অপ্রস্তুত স্বরে বলল, না মানে ভাবলাম তুমি হয়তো। অ্যাভয়েড করছো কেন? এখনো রাগ পড়েনি? যা, কি যে বলো, একদিন কেউ রাগ পুষে রাখে নাকি? আমিও তো তাই ভাবছিলাম। আমাদের সম্পর্ক তো কবেই চুকে বুকে গেছে। এখন তো আমি আর তোমার শত্রু নই, ঠিক কি না? অভ্রকে কি কখনো চন্দ্রা শত্রু ভেবেছিল? রাগারাগি ঝগড়াঝাটির সময় হয়তো কথাটা বলেও থাকতে পারে। এখন আর স্মরণে নেই। তবে অভ্র তো কখনো খারাপ চায়নি। চন্দ্রা মৃদু স্বরে বলল, তা আছো কেমন? কেমন দেখছো? মনে হচ্ছে তো ভালোই। তাহলে তাই। হায়দ্রাবাদে চলে গিয়েছিলে শুনেছিলাম। আশা কি এখনও সেখানেই? না তো, হায়দ্রাবাদ কবেই ছেড়ে দিয়েছি। ওখান থেকে ব্যাঙ্গালোরে গেছিলাম, তারপর চেন্নাই, দেন টু পুনে, সেখান থেকে নাগপুর। অভ্র একগাল হাসল। এখন গোয়ায়, অ্যাট পানজি। আবার অদৃশ্য এক ঘড়ির কাঁটায় আওয়াজ, টিক 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 টিক। হোটেল ম্যানেজমেন্টের ডিগ্রিধারী অভ্র বিয়ের প্রথম বছরই তার 3 নম্বর চাকরিটি ছেড়ে বাড়ি এসে বিছানায় শুয়ে ঠ্যাং নাচাচ্ছে। তখনও চাকরি না পাওয়া চন্দ্রা স্তম্ভিত মুখে বলল, তুমি এখানেও টিকতে পারলে না? ধূত, পোষালো না। 36টা রুম, তো তার 166 রকমের ফরমাইশ। এ এসে চোখ রাঙায়, ও এসে মেজাজ দেখায়। প্লাস শালা মালিকটা বহুত খাটাচ্ছে। তোমার তো প্রতিবারই এক কমপ্লেন। প্রবলেম সেম হলেও কমপ্লেনও সেম হবে। তুমি হোটেল ম্যানেজমেন্ট পড়েছিলে কেন? জানতে না কাস্টমার ডিল করতে হবে? কেন একটু মাথা ঠান্ডা রাখতে পারছো না? জ্ঞান মেরো না তো। তোমার অসুবিধাটা কি হচ্ছে শুনি? মার তো এখনো রিটায়ারমেন্টের 6 বছর বাকি আছে। লজ্জা করে না বলতে? বিয়ে থা করে মার ঘাড়ে বসে খাবে? জ্ঞান জ্ঞান করো না তো। মার পয়সায় খেতে তোমার মানে বাতলে তুমি কোনো কাজে লেগে যাও। আর হ্যাঁ, ভালো করে 1 কাপ চা বানাও তো দেখি। লিকার বেশি, দুধ বেশি, চিনি বেশি। তুমি কি গো, তোমার কোনো ভাবনা নেই? ফালতু টেনশন কেন করব? 2-4 মাসের মাথায় আবার একটা ঠিক কাজ পেয়ে যাব। সেই প্র্যাকটিস আজও বজায় রেখেছে অভ্র। চন্দ্রা অপাঙ্গে অভ্রকে দেখতে দেখতে বলল, তুমি তাহলে বদলাওনি? এবার ভাবছি বদলাবো, গোয়াতে সেটেল করে যাব। তাই বুঝি? ইয়াস। অভ্র ঘড়ি দেখল। ঈষৎ চঞ্চল হয়ে উঠল যেন। জিজ্ঞাসা করল, তোমার কি তাড়া আছে? কেন? চলো না একটু কফি শপে গিয়ে বসি। চন্দ্রা একটুক্ষণ ইতস্তত করল। অভ্র কি তার সঙ্গ কামনা করছে? শেষের দিকে তাদের সম্পর্কটা এত তিক্ত হয়ে পড়েছিল যে এক পলক অভ্রকে সহ্য করতে পারত না চন্দ্রা। অথচ কি আশ্চর্য, এই মুহূর্তে তো অভ্রর প্রস্তাবে কোনো বিরক্তি জাগে না তার মনে। একটু বা হয়তো আড়ষ্ট লাগছে, তার বেশি কিছু নয়। কালের পলির নিচে বিরাগ কি তবে চাপা পড়ে গেছে পুরোপুরি? নাকি মনের কোনো গহীনে অভ্র রয়ে গেছে এখনো? নাকি এ শুধুই চোরা কৌতূহল, যা শুধু মেয়েদেরই থাকে? এক সময়ের প্রিয় পুরুষ এখন কেমন আছে তা জানার গোপন ঔৎসুক্য কি এ?
হ্যাঁ না বলতে হলো না। ঘাড়ও নাড়ল না চন্দ্রা। হাঁটছে ধীর পায়। অভ্রর পাশে পাশে। দুধারের বিপণীতে থরে থরে মনোহারী সামগ্রী। এদিক ওদিক তাকাচ্ছিল চন্দ্রা। তবে সেভাবে কিছুই দেখছিল না। টুকরো টুকরো কথা মনে পড়ছিল। সুখের, দুঃখের, তিক্ততার, আনন্দের। ২০ বছর ধরে কোন ঝাঁপিতে যে রয়ে গেছিল স্মৃতিগুলো, সামান্য নাড়াচাড়া করে চন্দ্রা সরিয়ে রাখছিল তাদের। ফুসফুসে খানিকটা বাতাস ভরে নিয়ে চন্দ্রা জিজ্ঞাসা করল, কোথায় উঠেছ? তোমাদের গড়িয়ার বাড়িতে? ও বাড়ি তো বিক্রি হয়ে গেছে মার রিটায়ারমেন্টের পরপরই। ও, তোমার মা তাহলে তোমার সঙ্গে ছিল, এখন নেই। অভ্র ম্লান হাসল। মা আর দুনিয়াতে নেই। কবে হলো? এই তো বছর দুয়েক আগে। হঠাৎ স্ট্রোক, পানাজিতেই। সরি, খবরটা আমি জানতাম না। জানার তো কথাও নয়। তারপর তো আর আসিও নি কলকাতায়। এখানকার কারোর সঙ্গে তেমন একটা যোগাযোগও নেই। এবার মাসি হঠাৎ ডাকল, মাসখানেকের ছুটিও পেয়ে গেলাম। কথায় কথায় এসে গেছে কফি শপ। খোলা আকাশের নিচে ছড়ানো ছোটানো বেশ কিছু টেবিল চেয়ার। প্রথম ফাল্গুনের বিকেল। রোদের তেমন তাপ নেই, তাও একটা ছায়া ছায়া কোণ দেখে বসল চন্দ্রা অভ্রর মুখোমুখি। অভ্র জিজ্ঞাসা করল, কি খাবে বলো? কফি। সে তো বলছি, সঙ্গে স্যান্ডউইচ, বার্গার। শুধু কফি। বেয়ারাকে দুটো কফির অর্ডার দিয়ে অভ্র গুছিয়ে বসেছে। চন্দ্রা ভুরুকুচকে বলল, তুমি না এক্ষুনি আইসক্রিম খেলে আবার কফি খাবে? সো হোয়াট, তখন আইসক্রিম খেতে ইচ্ছে করেছিল, এখন মনে হচ্ছে কফিও একটু চলতে পারে। পারো বটে। হুইমজিক্যাল নেচার আর গেল না। সবাই কি আর মেথডিক্যাল হতে পারে তোমার মতো? অভ্র চোখে আলগা ঠাট্টা। ডিভোর্সের পর কেমন সুন্দর পরীক্ষায় বসলে, চাকরি পেলে, বিয়ে থা করলে। চন্দ্রার মুখ দিয়ে বেরিয়ে গেল, বিয়েটা খুব ক্যালকুলেশন করে করিনি অভ্র। বাবা মা খুব দুশ্চিন্তা করতো আমায় নিয়ে। দিদি জামাইবাবু খুব জোর করল। হা হা, ঠিক আছে, আমি কি কৈফিয়ত চাইছি নাকি? অভ্র হা হা করে হেসে উঠল। কবজি ঘুরিয়ে আরেকবার ঘড়ি দেখে নিয়ে বলল, যাকে দিস টাইম ইউ আর হ্যাপি, আই প্রিজিউম। চন্দ্রা উত্তর দিল না। ঠোঁট কাঁপল সামান্য। তোমার হাজব্যান্ড যেন কি করেন? চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, প্রাইভেট ফার্মে আছেন। ওরে বাবা, সিএ! তাহলে নিশ্চয়ই খুব হিসেবি মানুষ। অভ্রর গলায় ফের ব্যঙ্গ। চন্দ্রা গোমরা হল। ডিপেন্ড করা যায় এমন মানুষ তো বটে, ভেরি কেয়ারিং পারসন। আমার মাথা ধরলেও সে উতলা হয়ে পড়ে। অভ্র একটু থমকে রইল। অতীতের কথা কিছু মনে পড়ল কি? পরক্ষণেই মুখে অমলিন হাসি। তুমি ঠিক ডিসিশনই নিয়েছিলে চন্দ্রা। আমার সঙ্গে থাকলে তোমার শুধু জ্বলতেই হতো। চন্দ্রা যেন শুনেও শুনল না কথাটা। ঘাড় ঘুরিয়ে দেখছে এদিক ওদিক। খানিক তফাতে একটা কোল্ড ড্রিঙ্কসের বোতলে দুখানা স্ট্র ঢুকিয়ে হুসহুস টানছে একজোড়া তরুণ তরুণী। মাঝে মাঝেই পান থামিয়ে দুজনে ভেঙে পড়ছে উচ্ছল হাসিতে। অনেকদিন আগের একটা দৃশ্য চন্দ্রার বুকে উঁকি দিয়ে বুকেই মিলিয়ে গেল। ক্ষণিকের জন্য উন্মনা হল চন্দ্রা। সুবিমলের সঙ্গে এরকম কোনো ছবি আছে কি তার? এতটা তরল হওয়ার কথা সুবিমল বুঝি ভাবতেই পারে না। সে স্বামী, প্রথম থেকেই পুরোপুরি স্বামী, প্রেমিক কদাপি নয়। কফি এসেছে টেবিলে। অভ্র গলা খাঁকারি দিল, নাও। কি ভাবছ এত? কিছু না। কাপে ঠোঁট ছোয়ালো চন্দ্রা। তোমার খবর বলো, কি করলে একদিন? চাকরি, ঘুরে ঘুরে
চড়ে চড়ে। জিজ্ঞাসা করবে না করেও চন্দ্রার মুখ দিয়ে বেরিয়ে গেল, তা বিয়ে করলে না কেন? অভ্র চোখের কোণ দিয়ে একবার দেখল চন্দ্রাকে, দৃষ্টি সরিয়ে নিয়ে চুমুক দিচ্ছে কাপে, আগের মতোই শব্দ করে। শব্দটা আজ যেন সেভাবে কানে বাজল না চন্দ্রার। ফের বলল, আমার মতোই আরেকবার ট্রাই নিতে পারতে। নেক্সট জন তো আমার মতো দরজা নাও হতে পারত। চন্দ্রার গলায় হালকা কৌতুকের সুর, তবে অভ্র বুঝি সেভাবে খেয়াল করল না। ঈষৎ আনমনাভাবে তাকাচ্ছে চন্দ্রার দিকে, নামিয়ে নিচ্ছে মাথা। অভ্র যেন লজ্জা পাচ্ছে মনে হচ্ছিল চন্দ্রার। শুধু চন্দ্রার কথা ভেবে ভেবেই 20টা বছর কাটিয়ে দিল। এই সরল সত্যটুকু উচ্চারণ করতে নিঘাত দ্বিধাবোধ করছে অভ্র। ডিভোর্সে যে অভ্র সায় ছিল না সে তো চন্দ্রা ভালো মতোই জানে। অপদার্থ খামখেয়ালি অভ্র সেনগুপ্তকে জীবন থেকে নির্বাসিত করার জন্য চন্দ্রায় কি বেশি ব্যাকুল ছিল না? মিউচুয়াল সেপারেশনের প্রস্তাবটা অবশ্য অভ্ররই। কোর্ট কাছারি যুদ্ধে সে যেতে চায়নি। লড়াই হলে চন্দ্রার পক্ষে মুক্তি পাওয়া অত সহজ হতো কি? চরিত্রহীন তো দূরস্থান। অভ্রর বিরুদ্ধে মানসিক নির্যাতনের অভিযোগটাও কি প্রমাণ করতে পারত? সহসা আজ এই মুহূর্তে নিজেকে কেমন অপরাধী মনে হচ্ছিল চন্দ্রার। 20 বছর পর মাঝের এই লম্বা সময়টার অভ্রর কথা যে তার কখনো মনে পড়েনি এমনটা নয়, কিন্তু এই দংশন বোধহয় কখনো ছিল না। বরং এর মধ্যে সে একটু একটু করে একটা নিটোল সংসার গড়ে নিয়েছে। স্বামী ছেলে নিয়ে এখন তো দিব্যি এক নিশ্চিন্তের দুর্গে তার বাস। কিন্তু অভ্র কি পেল জীবনে চন্দ্রাকে ভালোবেসে? ভাবনাটাই বুঝি চাপা তৃপ্তিও আছে, যা কিনা সময়কে অনেকটা পেরিয়ে এলে তবেই অনুভব করা যায়। কুয়াশামাখা হেমন্তের বিকালটা যেন সরে যাচ্ছিল চন্দ্রার। পড়ন্ত সূর্যের মায়াবী আলোয়, ফাল্গুনের নরম বাতাসে তার সামনে অভ্রর এই নতমুখে নিশ্চুপ বসে থাকা হঠাৎই কেমন অলীক মনে হচ্ছে। এ যেন সুখও। অনিচ্ছ স্বরে চন্দ্রা ডাকল, অভ্র, একটা কথা বলবো। কি? এখনো সময় যায়নি, একটা বিয়ে করে ফেলো। বলছো? শেষ বয়সেও তো একটা সঙ্গীরও দরকার হবে। মাও ঠিক এ কথা বলতো, আমি পাত্তা দিইনি। অভ্র নড়চড়ে বসল। ভাবলাম মা আর আমি আছি, ভালোই তো কেটে যাচ্ছে। একবারেই যথেষ্ট শিক্ষা হয়েছে। শখ করে আবার কে ঝামেলা ঝঞ্ঝাটে যেতে চায় বলো? কিন্তু মা চলে যাবার পর থেকে সত্যি খুব লোনলি ফিল করছি। বাড়ি ফিরে ভূতের মতো বসে থাকা, হয় টিভি নয় বোতল, ভালো লাগে না। তাই মাসি যখন বলল আমার জন্য একটা মেয়ে দেখে রেখেছে, আমি আর না করতে পারলাম না। ইনফ্যাক্ট বিয়েটা করার জন্যই এবার আমার কলকাতায় আসা। থতমত চন্দ্রার মুখ পলকে পাংশু, জোর করেও হাসি ফোটাতে পারছে না। কোনো ক্রমে বলল, তাই বুঝি? তা সে কি করে? একটা প্রাইভেট স্কুলে পড়াচ্ছে, এখানেই সল্টলেকে। বিএড করা আছে। গোয়ায় গিয়ে চাকরি পেতে অসুবিধা হবে না। অভ্র আবার ঘড়ি দেখল, একটু চিন্তিত মুখে বলল, এতক্ষণে তো চলে আসার কথা। এই কফি শপে আমায় ওয়েট করতে বলেছিল। কোত্থেকে আচমকা এক রাশ ক্রোধ এসে পুঞ্জীভূত হচ্ছিল চন্দ্রার পাঁজরে। রাগটা কোনো মতে গোপন করল বটে, কিন্তু গলার বাঁকা সুর এসেই গেল। তোমাদের এখন কোর্টশিপ চলছে বুঝি? ধুত, এই বুড়ো বয়সে ওসব হয় নাকি? জাস্ট পরস্পরকে একটু চিনে রাখা, এলোমেলো আড্ডা। শ্রীপর্ণার তো তেমন একটা বন্ধুবান্ধব নেই, দুজনে মিলে তাই একটু সময় কাটানো। নেক্সট উইকে রেজিস্ট্রিটা করে ফেলছি। ও, এবার
চন্দ্রা ঘড়ি দেখল। তোমাদের তাহলে আর ডিস্টার্ব করব না, উঠি। এই যাবে কোথায়? বসো, স্ত্রীর সঙ্গে তোমার আলাপ করিয়ে দিই। চন্দ্রার ভেতরটা চিরবির করছিল, কিন্তু হুট করে চলে যাওয়া তো বিসদৃশ্য দেখায়। অভ্র যদি বুঝে যায় চন্দ্রা হিংসেই জ্বলছে, নিশ্চয়ই হাসবে মনে মনে। হয়তো হবু বউকে চন্দ্রার চকিত পলায়নের গল্প শুনিয়ে দারুণ মজা পাবে। চন্দ্রা নিজেকে স্থির করল। তবু ফাল্গুন হাওয়া তাকে যে কেন বেপথুক করে দেয় ভার ভার, এই ৪৫ বছর বয়সেও। আশ্চর্য, যাকে সে একদিন স্বেচ্ছায় বাতিল করেছিল, দীর্ঘকাল যার সঙ্গে কোনো যোগাযোগ নেই, কালে ভদ্রেও যার কথা মনে পড়ত কিনা সন্দেহ, হঠাৎ সে আজ চন্দ্রাকে তোলপাড় করে দেয় কোন ম্যাজিকে? এক্ষুনি একটা ভূমিকম্প হলে ভালো হতো কি? এক একটা মুহূর্ত যেন এক একটা দিনের চেয়েও দীর্ঘতর, প্রতিটি মিনিট যেন বছরের চেয়েও লম্বা। সূর্যের গতি সহসা থেমে আছে। সময় কি এগোতে ভুলে গেল? ঘড়ির কাঁটার হিসেবে অবশ্য বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না চন্দ্রাকে। মিনিট ৫ মধ্যেই এসে গেছে অভ্রর শ্রীপর্ণা। কালো শুকনো খয়াটে চেহারা, চোখে মোটা ফ্রেমের চশমা, বয়স ৪৫ না হলেও ৪০ তো হবেই। ইস, এর নাম শ্রীপর্ণা! অভ্রর রুচিরও বলিহারি। এই রকম একটা বউ পছন্দ হলো চন্দ্রার পরে, আবার ছোট করে বলে শ্রী। আদিক্ষেতা। স্মিত মুখেই শ্রীপর্ণার সঙ্গে আলাপ পরিচয়টা সারল বটে চন্দ্রা, তবে রইল না বেশিক্ষণ। ২-৪টে মামুলি কথা বলে বেরিয়ে এলো দোকান ছেড়ে। রাস্তায় এসে টের পেল শরীরটা কেমন কাঁপছে, মাথায় জ্বালা জ্বালা ভাব। অভ্র আজ এইভাবে তাকে প্রতারণা করল। প্রতারণাই তো। একটা বিশ্বাসকে আস্তে আস্তে মনে গেঁথে নিয়ে হঠাৎ তা সমূলে উপড়ে ফেলাকে আর কি বলা যায়? কি অপমান, কি অপমান! চন্দ্রা কিনা ধরেই নিয়েছিল। অভ্র এখনো তার বিরহে বিবাগী হয়ে আছে। কেমন জামা ঘষে দিল মুখে ২০ বছর পর। চন্দ্রা একটা গনগনে আঁচ নিয়ে বাড়ি ফিরল। অভ্রর সঙ্গে আজ সাক্ষাৎটা যে নিছকই আকস্মিক, এর মধ্যে কারুরই কোনো হাত ছিল না। এই সোজা ব্যাপারটুকুও আর নৈরব্যর্থিকভাবে চিন্তা করতে পারছে না সে। মিছিমিছি টুবলুকে দাবড়ালো খানিক। রাতের রুটি যথেষ্ট নরম হয়নি বলে বকুনি খেল মানিকের মা। টিভি খুলে বসেছে, চ্যানেল ঘোরাচ্ছে বারবার। ভলিউম কখনো বাড়াচ্ছে তো কখনো কমাচ্ছে। ঘুরে ফিরে চোখের পাতায় অভ্র আর শ্রীপর্ণা। ছি, এই বউ নিয়ে গোয়ার বিচে বেড়াবে অভ্র? কুৎসিত, হাস্যকর। সুবিমল যথারীতি দেরি করে ফিরল অফিস থেকে। নৈশহাস সেরে ল্যাপটপ নিয়ে বসে গেল নিয়ম মতো। শোয়ার ঘরে যাবার আগে টুবলুকে একবার উঁকি দিয়ে দেখে নিল চন্দ্রা। এবার 9 হবে টুবলুর। অ্যানুয়াল পরীক্ষা প্রায় এসে গেল। ছেলে টেবিল ল্যাম্প জ্বালিয়ে পড়ছে এখনো। ভারী শান্ত ছেলে, বাবার কার্বন কপি। ঠিক 11টা বাজলেই লাইট নিভিয়ে শুয়ে পড়বে ছেলে, চন্দ্রা জানে। ঘরে এসে চন্দ্রা ড্রেসিং টেবিলের সামনে দাঁড়াল। মুখে নাইট ক্রিম ঘষতে ঘষতে শ্যান দৃষ্টিতে নিজেকে নিরীক্ষণ করছে। মুখমণ্ডলের শুকনো শুকনো ছাপ একটা আছে হয়তো, তবে তার ত্বক এখনো যথেষ্ট মসৃণ। কপালে বলিরেখার আভাস মাত্র নেই। এমন কিছু মোটোই অনিশে। হাসলেই এখনো ছোট্ট টোল পড়ে গালে। হানিমুনে এই খাঁচটুকুতেই না ফোটা ফোটা হুইস্কি ঢেলে পান করেছিল অভ্র। আচমকা পেট গুলিয়ে হাসি উঠে এলো চন্দ্রার। আবার অভ্র কি করবে? ওই হাত বুড়িটা তোবড়ানো গালেও কি? সুবিমল ল্যাপটপের সামনে বসে কি যেন ভাবছিল। হঠাৎই চোখ পড়েছে চন্দ্রার। অবাক হয়ে বলল,
একা একা হাসছো কেন? পাগল হয়ে গেলে নাকি? চন্দ্রার হাসি আরও বেড়ে গেল। চপল স্বরে বলল, এই জানো, আজ একটা কাণ্ড হয়েছে। কীরকম? সিটি সেন্টারে গিয়েছিলাম। সেখানে বহুকাল পর হঠাৎ একজনের সঙ্গে দেখা। কে বলো তো? আমি কি করে বলবো? গেস করো। আমার গেস্টেস আসে না। আহা, একটু গেসই করো না। তোমার অফিসের কেউ? হুম। তাহলে বুঝি তোমার সেই পিসি, যিনি 3 নম্বর সেক্টরে বাড়ি করেছেন? থুত, ওরকম কেউ নয়। অভ্র। কে অভ্র? আহা, জানো না যেন? অভ্র, অভ্র। ও, তোমার সেই অভ্রকুমার? হ্যাঁ গো, অনেক গল্প টল্প করলো, কফি খাওয়ালো। চন্দ্রার পেটে আবার সোডার বোতলের বুড়বুড়ি। বুড়ো বয়সে তার ফের ছাতনাতলা যাওয়ার স্বাদ জেগেছে। বিয়ে করতে এসেছে কলকাতায়। পাত্রীটিও দেখলাম, ম্যাগো, রূপের ধুচুনি। সে যার যাকে ভালো লাগে। সুবিমল লম্বা হাই তুলল। ল্যাপটপ অফ করতে করতে বলল, যাকগে, কাজের কথা শোনো। শ্রীধর কিন্তু মার্চেই ফ্ল্যাটটা রং করছে। টুবলুর পরীক্ষা হয়ে গেলেই কাজ শুরু। দিন 7 মতো সময় লাগবে। তখন হয়তো তোমায় ছুটি নিতে হতে পারে। অফিসে বলে রেখো। শ্রীধর এস্টিমেট যা দিল 1025 পড়ে যাবে। তাও খুব একটা বেশি নয়, কি বলো? চন্দ্রার উচ্ছ্বাস ফুটো বেলুনের মতো চুপসে গেল যেন। কতকাল পর অভ্রর ক্ষণিক সান্নিধ্যে অজস্র রঙিন খেলা চলছিল অন্তরে। কখনো বা মেদু স্মৃতি, কখনো বা জয়ের পুলক, কখনো আবার অকারণ ঈর্ষার চোরা কামড়। সবই যেন ভোতা সহসা, বিবর্ণ। যেন নিস্তরঙ্গ পানা পুকুরে ঢেউ পড়েছিল একটা। ঘূর্ণি থেমে ফের সবুজ পানায় ঢেকে যাচ্ছে জলতল। কোনো উত্তর দিল না চন্দ্রা। ভারী পায়ে বিছানায় এলো। ল্যাপটপের ডালা বন্ধ করে টেবিলে রাখল সুবিমল। ফ্যানের রেগুলেটর কমালো 1 পয়েন্ট। দেখে নিল মশা বিতরণ যন্ত্রটি জ্বলছে কিনা। তারপর ঘাড় ফিরিয়ে বলল, ভাবছি এবার রঙগুলো একটু বদলাবো। অফ হোয়াইট ঘেঁষা হলে বাড়ির লাইট অনেক বাড়ে। চন্দ্রা বালিশে মাথা রাখল, চোখ বুজেছে। সুবিমল ফের বলল, সেট কার্ডটা দেখেছ? ড্রেসিং টেবিলেই তো রাখা আছে। চন্দ্রা অলস গলায় বলল, দেখবক্ষণ। যে রং পছন্দ টিক মেরে দিও কিন্তু। আমার মনে হয় অ্যাপেল হোয়াইটটা আমাদের বেশ শ্যুট করবে। চন্দ্রা নিশ্চুপ। পাশ ফিরল। আবার সেই কিছু ভালো না লাগা কুয়াশার ছোঁয়া। আবার সেই হেমন্তের বিকেল। গল্পটি এইখানে সমাপ্ত হলো। আপনারা এতক্ষণ শুনছিলেন সুচিত্রা ভট্টাচার্যের লেখা কাহিনী 45 বছর বয়স। গল্পটি আপনাদের কেমন লাগলো বা আমার গল্পপাঠ আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশানে অবশ্যই লিখে জানান। যদি আমার গল্পপাঠ আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন। আর এই ধরনের সুন্দর সুন্দর কাহিনী আরও শুনবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। তবে আজ এই পর্যন্ত। আমি খুব তাড়াতাড়ি আবারও অন্য কোনো কাহিনী নিয়ে আপনাদের কাছে চলে আসছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।